নমস্কার। এই যে আপনি দীর্ঘদিন থেকে সাহিত্য জগতে কাজ করছেন এবং আম এখানে সাহিত্য জগতে কাজ করতে, করতে আপনার লেখা অনেক আছে। বিশেষ করে আপনার সিপাহী বিদ্রোহ বা চোয়ার বিদ্রোহের উপরে লেখা আছে। তার পাশাপাশি সাঁওতাল বিদ্রোহ ১৮৫৭ সালে যেটা হয়েছিল আপনার এখানে খেলু মুর্মুর নেতৃত্বে, সিপাহী সিপাহী বিদ্রোহ খেরু মুর্মুর নেতৃত্বে। সেটা আপনি কিভাবে এটা পেয়েছেন বা এই লেখাগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? আসলে আমরা বরাবরই শুনতাম যে আমাদের জেলায় সিপাহী বিদ্রোহ হয়েছিল, কিন্তু কোনো তথ্য আমাদের কাছে ছিল না। একটা ঘটনা ঘটে 1997 সালে কেশরগড় গ্রামে। কেশরগড়ে তো পুরনো কাশীপুর পঞ্চকোটের যে রাজারা, তারা কেশরগড় গ্রামে, কাশীপুরের আগে কেশরগড় ছিল রাজধানী। তো কেশরগড় গ্রামে রাজারা একটা আলোচনা সভার ব্যবস্থা করেছিলেন। পঞ্চকোটের রাজাদের যে বংশাবলী আছে, সব জায়গায় বাংলা, বিহার, উড়িষ্যার থেকে সব রাজারা এসেছিলেন, সেখানে তারা ইতিহাস আলোচনা করেছিলেন, নিজেদের ইতিহাস। তো সেখানে আমাদের সাহিত্য মন্দিরকেও ডেকেছিল। হরিপদ সাহিত্য মন্দিরে আমরা সে বছর থেকেই কাজ শুরু করেছিলাম। একটা চিঠি এসেছিল, আমার কাছেই চিঠিটা এসেছিল যে আপনারা আসবেন। তো আমি হরিপদ সাহিত্য মন্দিরের নেতাদেরকে নজরে আনি। ওনারা বলেন আপনি চলে যান, ওখানে যে আলোচনায় অংশ নেন, যদি বলতে বলে তো বলবেন, না বললে শুনে চলে আসবেন। তো আমাকে বলতেও বলেছিল পঞ্চকোট নিয়ে আলোচনা। তো সেই সময় একটা ঘটনা ঘটে যে যখন আলোচনাটা শুরু হয় তার আগে পতাকা উত্তোলন হয়। দুটো পতাকা ছিল, এটা দেশে আমাদের স্বাধীনতা আন্দোলনের ভারতবর্ষের পতাকা, তেরঙ্গা ঝান্ডা, আর একটা ছিল আমাদের ওখানের ওই স্থানীয় নেতাদের একটা পতাকা, সেটা বোধহয় সাঁওতালদেরই কোনো পতাকা হতে পারে। তো দেখলাম একজন পতাকা উত্তোলন করলেন, রাজারা নয়, সব রাজারা বসে আছে, তাদেরকে অনেককে আমি চিনি, নাম জানি, আলাপ না থাকলেও দূর থেকে দেখে বুঝতে পারছি যে ওনারা, তারা কেউ পতাকা উত্তোলন করলো না। দেখলাম এক সাঁওতালকে ডেকে পতাকাটা তোলানো হলো। তা আমি নোট করছি, যে জায়গায় আমি যাই সেখানে আমি নোট করি কোথায় কি ঘটলো, কারণ আমাকে তো কাজ করতে হবে ভবিষ্যতে। তো নামটাও নোট করে নিলাম ভদ্রলোকের। পরিচয়টা কি না, পরিচয় হচ্ছে যে এখানে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন খেলু মুর্মু। তার ঘর ছিল কেশরগড়ের 2-3 কিলোমিটারের মধ্যে একটি গ্রাম আছে কর্কটা। সেই কর্কটা গ্রামের খেলু মুর্মু ছিলেন সিপাহী বিদ্রোহের নেতা, সাঁওতালদের নেতা। তো আমি নোট করে নিলাম। আনুষঙ্গিক অনেক বিষয়ই নোটিংয়ে ছিল, এখনো সেই নোটগুলো আমার আছে। এই হলো সূত্র। কোনো লিখিত বিবরণ আমি কোথাও পাইনি, কারণ আমাদের পুরুলিয়ার তো কেউ লিখবে না। তো এরপর আমি ইতিহাসের কাজ শুরু করেছি। একটা দুটো ভাষা আন্দোলন, পঞ্চকোট ইতিহাসটা বার করলাম। পঞ্চকোট ইতিহাসের যে মূল বইটা, সেই বইটা খুঁজে পেতে সংগ্রহ করে সেটাকে আমি প্রকাশ করলাম, মানুষের হাতে দিলাম, বিশাল চাহিদা। তারপর ভাষা আন্দোলন হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, একটাই জেলা তৈরি হয়েছে বাংলা ভাষা আন্দোলন করে, তার নাম পুরুলিয়া, এবং সেটা বাংলা ভাষা আন্দোলন করে হয়েছে। তো তার ইতিহাস, মানভূমের ভাষা আন্দোলন ও পুরুলিয়ার বঙ্গভক্তি বলে বই, সেটাও বই মেলায় বেরোলো, প্রতি বছর বই মেলায় বেরোতো। তো এখন হয়েছে কি, আমার খুব ইচ্ছা ছিল যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লেখা, কিন্তু স্বাধীনতা আন্দোলনের কোনো ঘটনা আমি জানতাম না মানে আমার গ্রামটা রিমোট গ্রাম একেবারে, সেখানে স্বাধীনতা আন্দোলনের কোনো প্রভাবই ছিল না। কাশীপুর থানার সুতাবই বলে একটি গ্রাম। তা আমি অনিল চৌধুরী বলে এক ভদ্রলোক ছিলেন ইতিহাসবিদ, তাকে আমি ফোন করলাম যে দাদা খুব ইচ্ছা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লেখা, তা আমার তো মাথায় একটি চকেরও দাগ নেই,
কেউ চকের দাগ দিয়েও লিখে দেয়নি যে স্বাধীনতা আন্দোলনের ইনি ছিলেন নেতা। কি করে করা যাবে? তা বলছে স্বাধীনতা আন্দোলন যদি কেউ লিখতে পারে সে তুমি, কারণ তোমার বাড়িতে মুক্তি পত্রিকা আছে। আপনারা জানেন যে মুক্তি পত্রিকা স্বাধীনতা আন্দোলনের মূল পত্রিকা ছিল। সেই পত্রিকা আমি মানভূমের স্বাধীনতা ভাষা আন্দোলন লেখার সময় 12,000 টাকা দিয়ে কিনেছিলাম, লুকিয়ে চুরি করা, যেখানে ছিল তারা দেবে না। এক ভদ্রলোক আমাকে বললো যে আপনি পয়সা দিয়ে আমি ব্যবস্থা করে দেবো। তো যে মুক্তি পত্রিকায় স্বাধীনতা আন্দোলনের সব আছে। আমি লিখতে শুরু করলাম, তৈরি হলো। তো যখন লিখছি তখন সিপাহী বিদ্রোহের কথাও এসেছে। সিপাহী বিদ্রোহের কথা কিন্তু ওই মুক্তি পত্রিকাতে নেই, থাকা সম্ভব নয়। তখন কাজে দিল কি, আমার যে স্বাধীনতা সিপাহী বিদ্রোহ সম্পর্কে যে তথ্যগুলো বইপত্র আলাদা জায়গায় আছে, তো সেগুলো পড়াশোনা করেছি। আর এই কেশরগড় গ্রামের ওই যে ঘটনা, খেলু মুর্মুর ঘটনা, সেইটা আমার কাজে লেগেছে। সিপাহী বিদ্রোহের যে আমার যে চ্যাপ্টারটা, আমার স্বাধীনতা আন্দোলনের যে চ্যাপ্টারটা মানভূমে সিপাহী বিদ্রোহ, সেটা আমি ওখান থেকে লিখেছিলাম। এই হলো সূত্র। এখন এই হলো সূত্র, মানে আপনার প্রশ্নের উত্তরটা হলো এই। হ্যাঁ, এবারে যে আপনার খেলু মুর্মুকে আপনি কোনো রকম ভাবে আপনি খুঁজে পেয়েছেন, বা পরবর্তীতে আপনি খেলু মুর্মুকে নিয়ে কিভাবে লেখাটা এগিয়ে গেলেন, হ্যাঁ, বা কি কি অন্য কাউরের আপনার সহযোগিতা ছিল, বা লেখাগুলো আপনার এই অবধি কি হয়েছে? না, যে এই যে সূত্রটা, আর যখন একটা বই কেউ যখন বইটা লিখবেন, তখন তাকে গভীরভাবে এলাকাগুলো ঘুরতে হবে, ক্ষেত্র সন্ধান যাকে বলা হয়। এলাকায় না ঘুরলে, ঘরে বসেও তো লেখা যাবে না, লেখা হলে দুর্বল লেখা হবে। আমি আবার কেশরগড়ে গেলাম, আবার কর্কটায় গেলাম, আবার তাদের সাথে গল্প করলাম, কি হয়েছিল না হয়েছিল। ওনারা তো সবটা জানেন না, কিন্তু কিছু কিছু কাহিনীতে এসেই যাচ্ছে। সেইগুলো করে একটা রূপ লাভ করে। এবং আপনাদেরকে বলছি যে বাংলাদেশে কোথাও সিপাহী বিদ্রোহ হয়নি, এটা এটা আমার মত। মঙ্গল পাণ্ডে গুলিটা চালিয়েছিল, সেখান থেকে ঘটনার সূত্রটা হয়। কিন্তু মূল সিপাহী বিদ্রোহটা হয়েছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, এই সব এলাকাগুলো। বাংলাদেশের রাজারা, কোনো রাজা সিপাহী বিদ্রোহে অংশ নেয়নি। বর্ধমানের রাজার থেকে শুরু করে একেবারে কুচবিহার পর্যন্ত কোনো রাজা নেয়নি, অংশগ্রহণ করেনি। উপরন্তু তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহযোগিতা করেছিল, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, রসদ দিয়ে, টাকা দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে সাহায্য করেছে, টাকা দিয়ে সাহায্য করেছিল। হয়েছিল কোথায়? হয়েছিল একমাত্র মানভূম জেলায়। মানভূম জেলার নেতা হিসেবে আমরা পাই পঞ্চকোটের রাজা নীলমণি সিং দেওকে। এবং নীলমণি সিং দেব নামটা কিভাবে পাই? উনি রাজা, আর ওনার জন্মস্থান হলো ওই কেশরগড় গ্রাম। কেশরগড় গ্রামটা রাজধানী ছিল। 1723 খ্রিস্টাব্দে ওনার জন্ম, এই 1823 খ্রিস্টাব্দে ওনার জন্ম এই নীলমণি সিং দেবের। 10 বৎসর ওখানে থাকার পর উনি কাশীপুরে তাদের রাজধানী ট্রান্সফার হয়। সেখানে 10 বৎসর পর কাশীপুরের রাজা হয়ে যান উনি, এসে পড়ে। বাবা ছিলেন রাজা, উনি রাজপুত্র ছিলেন। কিন্তু কেশরগড়ের সাথে তার যোগাযোগটা ছিল, কারণ ওখানে সবার সাথে উনি মিশতেন, খেলাধুলা করতেন। খেলু মুর্মু আর খুব বন্ধু ছিলেন, বুঝলেন তো। তো যখন সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল এই যে চতুর্দিকে একটা বিক্ষোভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, চতুর্দিকে একটা বিক্ষোভ। সেই বিক্ষোভের রিপোর্টটা আসছে কি না, বাঁকুড়ায় বিক্ষোভ আছে, না বাঁকুড়া শান্ত, বীরভূম কিন্তু অশান্ত, মানভূম কিন্তু অশান্ত। মানভূম অশান্ত, কি অশান্ত না, মানভূমের রাজা নীলমণি সিং দেও, তার মধ্যে একটা বিক্ষোভ আছে। সাঁওতালরা তার অনুগত, তাদের মধ্যেও বিক্ষোভ আছে। সেই সময় 300 জন, পুরুলিয়ার যে জেল, সেখানে 300 জন কয়েদি ছিল। তো অত কয়েদি থাকাটা অসুবিধা,
বাঁকুড়ায় কিন্তু কয়েদি কম ছিল, সেই জন্য কিছু কয়েদিকে ট্রান্সফার করার কথা বলা হয়েছে, লিখিত আছে। আমি এগুলো রেকর্ড রুম থেকে পেয়েছি, কলকাতার রেকর্ড রুম থেকে 1 মাস বসে পড়াশোনা করেছিলাম, সেখান থেকে পাই। এখন যা খবর পাওয়া যাচ্ছে, যা আমি ডেটও বলেছি, যে 1857 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর মানভূমে সিপাহী বিদ্রোহটা শুরু হয়। কিভাবে শুরু হয়? পুরুলিয়া শহরে শুরু হয়। জেল ভেঙে দেওয়া হয়। সেখানে তখন জেলে 300 জন কয়েদি ছিল। 64 জন সিপাহী তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, পুরুলিয়াতে কাজ করছিল। তাদের সব বাড়ি মানে হিন্দুস্তানি, তারা সব হিন্দুস্তানি ছিল, হিন্দি ভাষী ছিল। আর 12 জন সওয়ার ছিল, ঘোড়সওয়ার। আর 8 জন ইউরোপিয়ান সাহেব ছিল সেই সময়। মানে গোটা জেলাটাকে তারা কন্ট্রোল করতো, জেলা সদর হিসেবে এখানে কন্ট্রোল করতো। তো জেল ভেঙে দিল। জেল ভেঙে তো সব কয়েদিরা বেরিয়ে চলে গেল রাঁচির পথে, মানে ঝালদার পথে রাঁচি চলে গেল। ট্রেজারি লুট করে নিল। ট্রেজারিতে 1 লক্ষ টাকা ছিল, লুট করে নিল। সমস্ত রেকর্ড রুম ভস্মীভূত করে দেওয়া হলো। আমাদের আগুন লাগিয়ে দেওয়া হলো রেকর্ড রুমে। রঘুনাথপুরের কোর্টে আগুন লাগিয়ে দেওয়া হলো। ভয়ঙ্কর অবস্থা তৈরি হলো। সাহেবরা সবাই রঘুনাথপুরের পথে রানীগঞ্জে পালিয়ে গেল। এবং 5ই আগস্ট থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস 5-6 দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখান থেকে বিতাড়ন করা হয়। প্র্যাকটিক্যালি আমি ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করেছি, যে মানভূম ওই 1 মাস 5-6 দিন স্বাধীন ছিল। 1 মাস 5-6 দিন মানভূম স্বাধীন ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেউ এখানে পা দিতে পারেনি। কিন্তু 11 তারিখ, সেপ্টেম্বরের 11 তারিখে তারা আবার ফিরে আসে। ফিরে এসেই তারা ঘেরাও করে নীলমণি সিং এর রাজদরবার, নিয়ে তাকে অ্যারেস্ট করে। তারপর ধীরে ধীরে আন্দোলনটা প্রশমিত হয়ে যায়, ধরা পড়ে, কেস হয়, কয়েকজন জেলে যায়। জেলে যাওয়ার সংখ্যাটাও আছে আমার বইতে, আমি নির্দিষ্ট নামটা আমার খেয়াল নেই। 10-11, 30-31 জনকে তাদের জেলে দেওয়া হয়েছিল, যা খবর পাওয়া গেছে। নেতা নীলমণি সিং দেবকে 11 সেপ্টেম্বর থেকে 1959 সালে 57 সালের 11ই সেপ্টেম্বর থেকে বন্দী করা হয়। আলিপুর জেলে তাকে পাঠিয়ে দেওয়া হয়। কেউ বলে আলিপুর জেল, কেউ বলে আরেকটা জায়গার নাম করে। তাকে 1 বছর 10 মাস জেলে বন্দী রাখা হয়। তাকে ছাড়া হচ্ছিল না। কেন ছাড়া হচ্ছিল না? তার কারণ হলো, সিপাহী বিদ্রোহটা ছড়িয়ে গেছে বিহারে, ছড়িয়ে গেছে উত্তরপ্রদেশে। আর ওই বিহার উত্তরপ্রদেশের বহু রাজা ছিল নীলমণি সিং দেবের আত্মীয়। ওনাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা আবার উৎসাহিত হয়ে যাবে। এই কারণে তাকে বন্দী করে রাখা হচ্ছিল। এইভাবে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে, ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু 1 মাস 5-6 দিন পর সিপাহী বিদ্রোহকে দমন করে তারা আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার ফিরে আসে। এই বিদ্রোহের মধ্যে খেলু মুর্মুকে আপনি কিভাবে দেখছেন? খেলু মুর্মু তো মূল নেতা ছিলেন। খেলু মুর্মু এবং সাঁওতালরাই ছিল মূল এই আন্দোলনের কারিগর। কিন্তু ঘটনা আমাদের পৃথিবীতে যা ঘটে, যে সাধারণ শ্রমিক, সাধারণ কর্মচারীর কথা তো বলা হয় না, কোথাও লিখিতও হয় না। এই খেলু মুর্মুর নামটা যে পাওয়া গেছে, এটা একটা আশ্চর্য। উনি যে নেতা ছিলেন, আমরা এখন আলোচনা করছি, আমার বইতে আমি প্রধান নাম হিসেবে করছি। এবং গত 3-4 বছর ধরে আমরা ওই কর্কটা গ্রামে সিপাহী বিদ্রোহ, বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা যেখানে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই ঘটনা প্রচার করার জন্য আমরা 5ই সেপ্টেম্বর প্রতি বছর ওই খেলু মুর্মুর যে গ্রাম, কর্কটা গ্রাম, সেখানে আমরা আলোচনা সভা করব। হাজার হাজার মানুষ আমরা যাই, আমরা আলোচনা করি এবং বলি যে একমাত্র এই মানভূম জেলাতেই এই আন্দোলনটা হয়েছিল বাংলাদেশের মধ্যে। এটাকে আমরা সেইভাবে প্রচার করব, প্রচারের আলোকে আনবো। কিন্তু আমরা বললে হবে কি? প্রচারটা তো করবো কাগজ, নিউজ পেপার, টিভি, তারা তো এইসব দিকে নজর জানে না। আমরা খবরটা দিই, কিন্তু ঠিক মতো বুঝতেও পারে না তারা। এই হচ্ছে অসুবিধা। কিন্তু আমরা এটা
চালিয়ে যাচ্ছি, এক সময় না এক সময় এটা প্রতিষ্ঠিত করবই। আর আমাদের দেশের কলকাতায় যদি প্রতিষ্ঠিত না হয় কোনো তথ্য, তাহলে সেটা কার্যকরী হবে না। আমি বইয়ে লিখলাম তো কি হবে, আমার বই কতজন পড়ছে, তাই তো? যারা অনুসন্ধানী গবেষক তারা সংগ্রহ রাখছে, যাদের নরম মন। কিন্তু খেলু মুর্মুর, আমি অনেক চেষ্টা করেছি খেলু মুর্মু সম্পর্কে তথ্য সংগ্রহ করার। ওই কিছু নাম টাম পেয়েছি, পরবর্তী প্রজন্মের ৩-৪ জনের নাম পেয়েছি, ১-২টো দলিল পেয়েছি। গত বছর জন গেলাম, আমাকে একটা দলিল দেওয়া হলো যে এটা খেলু মুর্মুর দলিল, সেটা আমি ফাইলে রেখেছি। কিন্তু তারপর আর আমার পক্ষে এগোনো সম্ভব হয়নি। বা এই যে এত ৩০-৩১ জনকে জেলে বন্দি করা হয়েছিল, তাদেরও কারো নাম আমি খুঁজে পাচ্ছি না। সম্ভব সম্ভব হচ্ছে না সেটা, কারণ কোনো তো তথ্য নেই। তথ্য তথ্য বিকৃতি নয়, এখানে ভুলে যাওয়া। যে সাঁওতাল বিদ্রোহের কাহিনী জানতোই না, সাঁওতাল বিদ্রোহের কাহিনী অরুণ চৌধুরী না আসলে হুল উৎসবের কাহিনী কেউ জানতোই না। উনি তথ্যটা সংগ্রহ করেছিলেন, তো এখানে তো সেটা কেউ করেনি। এই জন্য একটা অসুবিধা হচ্ছে। কিন্তু এক বাক্যে স্বীকার করতে হবে যে নীলমণি সিংদেও ছিলেন ওনাদের বন্ধু, ওকে বঙ্গা রাজা বলা হতো। সাঁওতালরা নীলমণি সিংদেওকে খুব ভালোবাসতো, বলতো বঙ্গা রাজা, এবং ও আত্মীয়ের মতন সবাই ভাবতো। প্রকৃতপক্ষে ওরা সাঁওতালদের বন্ধুও ছিল, আর আদিবাসী জনজাতিদের বন্ধুও ছিল ওই পঞ্চকোট রাজ পরিবারের মানুষ। ১৯০০ বৎসরের রাজ পরিবারে কোনো প্রজা বিদ্রোহ হয়নি। যতবার বিপদে পড়েছে, কেড়ে নিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদের নিলাম করে নিয়েছে সম্পত্তি, কিন্তু সব সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে লড়াই করে পরে সেটা আবার উদ্ধার করেছে। তাই তো এখন ব্যাপার হলো যে পৃথিবীর যুগে যুগে প্রকৃত সৈনিকদের নাম পাওয়া যায় না। এখানেও সেই ঘটনাই ঘটেছে। তবুও সৌভাগ্য যে খেলু মুর্মুর নামটা অন্তত পাওয়া গেছে। আপনার সমসাময়ে বা বিগত দিনে বা আগামী দিনে যারা সাহিত্য জগতের সঙ্গে জড়িয়ে আছেন, আপনার আগে এরকম লেখা কোনো কিছু পেয়েছেন বা আপনার আর সমসাময়ে সেরকম, না তো বা আগামী গবেষক, দিনে কিভাবে সেটা আশা রাখছেন যে খেলু মুর্মুকে নিয়ে আরো তুলে ধরবে, এই আশাটা আপনার কত? আশা খুব কম। ওই আনন্দ ভট্টাচার্য আশাদ্বীপ প্রকাশনী ১৮৫৭ মহাবিদ্রোহ বাংলা, ওই বইতে মানে মানভূমের সিপাহী বিদ্রোহের কথা আছে। আগে তো সিপাহী বিদ্রোহ নিয়ে বাংলাদেশের কোনো আলোচনাই হতো না। এই ইদানিং কালে গোটা ৩ বই পাওয়া গেছে, তার মধ্যে এই বইটা আশাদ্বীপ প্রকাশনীর আনন্দ ভট্টাচার্য আমাকে টেলিফোনও করেছিলেন, খবর রাখতেন হয়তো আমার নামটা, টেলিফোন জোগাড় করে বলছি বইটা বেরিয়েছে, আপনি সংগ্রহ করে নেবেন। বইয়ের নাম হলো ১৮৫৭ মহাবিদ্রোহ বাংলা। সেখানে মানভূমের সিপাহী বিদ্রোহের কথা আছে, সেখানে কিন্তু নীলমণি সিংদের কথা বলা আছে, খেলু মুর্মুর কথা বলা হয়নি, কারণ উনি সেটা জানতেন না হয়তো, মানে আমার বইটা হয়তো পড়েননি। এই হলো বিষয়। আরো দুটো বই আমি সংগ্রহ করেছিলাম। এই ৩টি বই মাত্র সিপাহী বিদ্রোহের উপরে, মানভূমের সিপাহী বিদ্রোহের উপরে, এই বাংলাদেশের সিপাহী বিদ্রোহের উপরে পাওয়া গেছে, আর কোনো বই পাওয়া যায়নি। বর্তমানে খেলু মুর্মুর বংশধর কজন আছেন বা কে কে আছেন? কিছু কিছু আছেন বংশধরের মধ্যে। ওদের বর্তমান প্রজন্মে আছে ৭-৮ জন আছেন। তাদের ফ্র্যাকশন হয়েছে, ভাগ বাটোয়ারা হয়েছে। হ্যাঁ, কিছু দলিল টলিলও পাওয়া গেছে। নামের তালিকাটাও ছিল আমার কাছে, ফাইলে আছে নামের তালিকা। হ্যাঁ, কিন্তু ব্যাপার হলো ৩-৪ পরিবার হয়ে গেলে সেগুলো তো ভাঙন হয়ে যায়, ছোট ছোট ভাঙন হয়ে যায়, আবার বিভাজন হয়। ও হলো ওই কাকার ছেলে, ও হলো ভাইয়ের ছেলে, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ এক কথায় যদি বলা যায়, সাঁওতাল বিদ্রোহের উপরে বিভিন্ন গবেষক বা যারা সাহিত্য চর্চা করছেন খুব একটা গুরুত্ব দেয় না। আপনি এটাকে আপনি কিভাবে নেবেন? কেন দেবে? আমাকে ওই গত বছর আমি কর্কটা গাঁয়ে যখন গেছি, তখন দুজন খেলু মুর্মুর মূর্তিতে মালা দেওয়ার পর আমাকে এসে পরে দুজন সাংবাদিক দেখলাম, কাশীপুরের ছেলে, তারা সাঁওতাল ভাষাতেই প্রশ্ন করলো এবং আমাকে প্রশ্ন করলো, আপনি সাঁওতাল বিদ্রোহ নিয়ে কি ভাবছেন?
সাঁওতাল বিদ্রোহকে কি গুরুত্ব দেয় মানুষ? বলে কেউ দেয় না। কেন দিতে যাবে? সাঁওতালরা নিজেদের জন্য আন্দোলনটা করেছিলেন, সুদখোরদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, মহাজনদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, শোষকদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। কিন্তু ব্রিটিশরা কার বন্ধু ছিল? অত্যাচারিত মানুষদের বন্ধু ছিল না শোষকদের বন্ধু ছিল? শোষকদের বন্ধু ছিল। তাহলে তাদের বিরুদ্ধে যে লড়াই করেছে তার কথা কেন বলতে যাবে? ঠিক তার পরবর্তী প্রজন্ম যখন দেশটা স্বাধীন হলো, যে কংগ্রেস পার্টি দেশটা চালাতে থাকলো, তারা তো শোষকের পক্ষ নিচ্ছে। তারা সিপাহীদের বিরুদ্ধে, তারা সাঁওতালদের বিরুদ্ধে তো লড়াই করবে। আমি অবাক হয়ে গেছিলাম গল্প শুনে। মোহাম্মদ আবদুল্লাহ রসুল, কৃষক সভার বড় নেতা, সিপিএম পার্টির নেতা, বড় পণ্ডিত মানুষ, তিনি চেষ্টা করেছিলেন সিপাহী বিদ্রোহ, এই সাঁওতাল বিদ্রোহ নিয়ে আলোচনা শুরু করার 5-এর দশকের শেষ বা 6-এর দশকের শুরুতে, 1959, 60, 61 এই সময় বীরভূমে কংগ্রেসীরা ভেঙে দিয়েছিল, মঞ্চ ভেঙে দিয়েছিল, মানুষকে মেরে তাড়িয়ে দিয়েছিল। সিপাহী বিদ্রোহ, এই সাঁওতাল বিদ্রোহ হবে আর ওরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর ওরা বলবে যে শোষকদের বিরুদ্ধে লড়াই করেছিল, মহাজনদের বিরুদ্ধে লড়াই করবে, আর ওরাই মহাজন, কংগ্রেসীরাই। ওরাই শুধু পয়সা দেয়, ওরাই লোকের জমিটা লুট করে। বীরভূম জেলার অরুণ চৌধুরী প্রথম সাঁওতাল বিদ্রোহ নিয়ে গবেষণা শুরু করেন, আলোচনা শুরু করেন আমাদের বীরভূমে। তারপর সেটা ছড়িয়ে যায় বামফ্রন্ট আমলে কলকাতার পক্ষে। সেটা বামফ্রন্টের অবদান, অন্য কারো অবদান নয়। আর এরাও করতো না, এরা করতে বাধ্য হচ্ছে, কারণ এরা ওই শোষক শ্রেণীর মধ্যেই পড়ে, কিন্তু করতে বাধ্য হচ্ছে, একটা ট্রেডিশন হয়ে গেছে। না করলে লোকে বলবে যাই হুল দিবসে কিছু হচ্ছে না। এই হলো বিষয়। আগামী দিনে বিশেষ করে আপনার এই মানভূমের এই যে খেলু মুর্মুর উপরে যে আপনি যেটুকু তুলে ধরেছেন, আগামী প্রজন্মের মধ্যে ওদের জন্য আপনি কি মেসেজ দেবেন, যে এই কাজটা আরো এগিয়ে যাক? বা আমি তো চাইবো এগিয়ে যাক, কিন্তু কোনো সম্ভাবনা তো দেখছি না, কারণ কেউ তো এই বিষয়ে গবেষণার। আমরা এই যে কালকে আমরা যাব, আজকে আপনারা এসছেন, ওটা নিয়ে আলোচনা করছেন, আমরা কালকে যাব, তো আমরা যাব, আমরা মানে দু তিন চারজন, কেউ তো আগ্রহী হচ্ছে না, হবে না। কিন্তু ইতিহাস নিয়ে চেতনাটা খুব কম, ইতিহাসের চেতনা আমাদের জাতিগত ভাবেই কম। কার খেয়ে দিয়ে কাজ নেই যে সিপাহী বিদ্রোহ আলোচনা করবো? আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, ব্যাস আমরা ওখানে যাব, মানুষের সাথে মিশবো, গল্প করব, বক্তৃতা করব, একটা দিন ওই দিকে নষ্ট করব। কিন্তু আমাদের কাছে নষ্ট নয়, আমাদের কাছে খুব আনন্দের বিষয়। এবং আমরা তবে একটা জিনিস বলছি, একদিন না একদিন এইটা প্রতিষ্ঠিত হবেই, যে মানভূমের সিপাহী বিদ্রোহ একমাত্র বাংলাদেশের মধ্যে মানভূমি একমাত্র সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং সেটা উদ্যোগটা নিয়েছিলেন খেলু মুর্মুর নেতৃত্বে, এবং নীলমণি সিংদের নেতৃত্বে এটা হয়েছিল। তার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস একদিন না একদিন তৈরি হবেই, এটাকেও আমি বিশ্বাস করি। বিশেষ করে এই যে হুল দিবসে বিভিন্ন জায়গায় দেখা গেছে, যখন এটা স্মরণ করা হয়, আলোচনা, বিশেষ করে হুল বিদ্রোহের উপরে যে আলোচনাটা করা উচিত সেটা হয় না, সেটা অন্য একটা ছাঁচে চলে যাচ্ছে। আপনি এটা নিয়ে কি বলবেন? আলোচনাটা হয় না, তার কারণ হলো তারা জানে না কে ছিল সিধু, কানহু, আমাদের কি নাম, আর দুজন ভাইয়ের নাম, চাঁদ ভাইরাও, চাঁদ, ভৈরব, তাদের মায়ের নাম জানে না, বাবার নাম জানে না, কে ছিল তারা জানে না, তাদের চিন্তা চেতনাটা কি ছিল, তারা কি করতে চেয়েছিল জানে না, তারা যে কত বড় মানে কত বড় বিপ্লবী ছিল সে সম্পর্কে বোধ নেই। সত্যি করে বলতে গেলে কি, এখনকার যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে, সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, ইতিহাসের অধ্যাপকদের পর্যন্ত মানে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে, তাদের নেতাদের সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। এটা আমার স্পষ্ট হয়ে গেছে, আমি বুঝে গেছি। তবে হ্যাঁ, ধীরে ধীরে বাড়বে।
ধন্যবাদ আপনার কাছ থেকে সংক্ষিপ্ত ইতিহাস জানার জন্য। আগামী দিনে আরও আমাদের আশা থাকবে। আজকে যেটুকু আপনি গবেষণা করে পেয়েছেন, আগামী দিনে আরও গবেষণাটা চালিয়ে যাবেন এবং এখান থেকে অনেক তথ্য আমরা পাবো।